আগের দিনকার এনথ্যালপি পড়ছিলাম, এনথ্যালপি অ্যান্ড হিট ক্যাপাসিটি, এগুলো আমি বুঝিয়েছি তোদেরকে। তারপরে শেষের দিকে এসে আমরা এনথ্যালপি অফ এ কেমিক্যাল রিয়াকশন সেটা পড়াচ্ছিলাম, ওই জায়গাটা থেকে স্টার্ট করছি এবং আজকে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে চলে যাব। আর আমাদের একদিন লাগবে যাতে আমাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। সব জিনিসপত্রই দেখবি যে আমি পড়িয়েছি, ইভেন আমি বেশি কিছু পড়িয়েছি। তো এনথ্যালপি অফ এ কেমিক্যাল রিয়াকশন যেটা আমরা ডিসকাস করছিলাম, সেখানে মূল ব্যাপারটা কি ছিল না, একটা কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে তখন সেই কেমিক্যাল রিয়াকশনে কতটা এনথ্যালপি মানে কতটা এনার্জি চেঞ্জ হচ্ছে, সে ব্যাপারে আমি বলেছিলাম যে বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মেশনের উপরেই এটা ডিপেন্ড করে। তো সে সম্পর্কে আমি একটা ল পড়িয়েছিলাম, হেসেস ল, যেটা দিয়ে কিনা এই এনথ্যালপি একটা রিয়াকশনের বের করা যায়। তো বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন হয়, তাদের ক্ষেত্রে বিভিন্ন টার্মিনোলজি ইউজ করা হয় এনথ্যালপির ক্ষেত্রে। তো চল আজকে আমরা সেটা একটু দেখে নিই ঝটপট, যে বিভিন্ন রকমের রিয়াকশনে কিরকম টার্মিনোলজি ইউজ করা হয়। ফার্স্ট অফ অল আমরা হিট অফ কম্বাসন। হিট অফ কম্বাসন রিয়াকশনটা কেমন, কি ধরনের রিয়াকশনকে তুই হিট অফ কম্বাসন বলবি? কম্বাসন মানে বার্নিং, এটা হচ্ছে কি বার্নিং মানে পোড়ানো, বার্ন করা। তো তাতে কতখানি হিট জেনারেট হয় বা এনথ্যালপির চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এনথ্যালপি অফ কম্বাসন, যেরকম ধর কোল এর মধ্যে রয়েছে, কোল মানে কার্বন রয়েছে, অক্সিজেন দিয়ে তুই বার্ন করছিস, এরকম একটা রিয়াকশন করছিস। তো খুব সিম্পল ব্যাপার, যে কিছু সাবস্ট্যান্স তুই নিয়েছিস যেটা বার্ন করতে পারে, যাকে এয়ারের প্রেজেন্সে বা অক্সিজেনের প্রেজেন্সে তুই বার্ন করছিস। তো এরকম একটা রিয়াকশন কতটা হিট ইভলভ হচ্ছে বার্নিং প্রসেসে, যদি 1 mole of the substance is completely burned or oxidized in excess of air on oxygen, মানে তুমি 1 মোল কোনো সাবস্ট্যান্স নিয়েছো, দেখ এটা কিন্তু ফিক্সড 1 মোল নিয়ে তাকে কিন্তু অক্সিজেনের সাথে রিয়াকশন করে, আরো একটা কথা গুরুত্বপূর্ণ আছে, কমপ্লিটলি বার্ন, পুরোপুরি বার্ন করতে হবে তাকে, কমপ্লিটলি বার্ন করলে এখানে যে এনথ্যালপির চেঞ্জ হয়, সেই এনথ্যালপির চেঞ্জ সেটাকেই বলা হচ্ছে কি না ডেল্টা সিএইচ, মানে এনথ্যালপি অফ কম্বাসন। তাহলে আরেকবার বলছি, যে তুমি 1 মোল কোনো সাবস্ট্যান্স নিয়ে তুমি তাকে কমপ্লিটলি বার্ন করছো, এয়ারে বা অক্সিজেনের সাফিসিয়েন্ট এক্সেস অফ অক্সিজেনের প্রেজেন্সে তুমি বার্ন করছো, সেই রিয়াকশনের যে হিট এনার্জি ইভলভ হয় বা এনথ্যালপি চেঞ্জ হয় তাকেই বলে হিট অফ কম্বাসন। তো এটা হিট অফ কম্বাসন বা এনথ্যালপি অফ কম্বাসনও বলতে পারিস, তাকে ডিনোট করা হয় ডেল্টা সি এইচ, এইভাবে ডিনোট করা হয়। এই কম্বাসন, সি স্ট্যান্ডস ফর কম্বাসন। তাহলে বোঝা গেল কম্বাসন, হিট অফ কম্বাসন বা এনথ্যালপি অফ কম্বাসন কথাটার মানে কি। মানে হচ্ছে যে তুমি একটা কম্বাসন হচ্ছে 1 মোল কোনো জিনিসকে পোড়াচ্ছ, কতটা হিট ইভলভ হচ্ছে, কতটা হিট বেরিয়ে আসছে, তার অ্যামাউন্টটাই হচ্ছে কি হিট অফ কম্বাসন বলতে পারিস বা এনথ্যালপি অফ কম্বাসন বলতে পারিস, যা খুশি বলতে পারিস, অসুবিধার কিছু নেই। তো এখন এই হিট অফ কম্বাসন বা এনথ্যালপি অফ কম্বাসন যাই বলিস না কেন, সেরকম একটা রিয়াকশনের আমরা এক্সাম্পল দিচ্ছি, যে কি না হিট অফ কম্বাসন বা এনথ্যালপি অফ কম্বাসন, কার্বনকে নিয়ে তুই পোড়াচ্ছিস। তো কতটা এনার্জি লিবারেটেড হয়েছে তুই দেখতে পাচ্ছিস, যে কতটা এনার্জি লিবারেটেড হয়েছে কার্বনকে নিয়ে পোড়াচ্ছিস। যখন এই কার্বন নিয়েছিস, এটা 1 আছে, ব্যালেন্স এখানে কিছু নেই মানে 1 আছে, তো কমপ্লিটলি কার্বন ডাইঅক্সাইডে কনভার্টেড হয়েছে, এবং এটা কি হয়েছে
393.5 কিলোজুল পার মোল। এই মাইনাস কথাটার মানে কি? এনার্জি ইভলভড, এনার্জি বেরিয়ে আসছে, ওখান থেকে এনার্জি রিলিজ করছে, এনার্জি বেরিয়ে আসছে, মানে এক্সোথার্মিক। ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস। তো এটা হচ্ছে একটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিলাম। তাহলে একটা জিনিস কিন্তু ভালো করে ভাবতে হবে যে তুমি কিন্তু ওই সাবস্ট্যান্সটাকে পুরোপুরি কম্বাসন করতে হবে। অনেক জায়গায় এটার উপরে কোশ্চেন দেয়, আমি বারবার বলছি যে পুরোপুরি কম্বাসন করতে হবে। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর কার্বনের সাথে তুই অক্সিজেনের রিয়াকশন করেছিস, তো কার্বন মনোক্সাইড হয়েছে। এবারে ডেল্টা এইচ এর ভ্যালু এখানে তোকে দিয়ে দিয়েছে। এটাকে কি তুই এনথালপি অফ কম্বাসন বলবি? না, বলবি না। দিস ইজ নট এনথালপি অফ কম্বাসন, কারণ কার্বনকে পুরোপুরি যদি তুমি বার্ন করো, কার্বন মনোক্সাইড হয় না। কার্বনকে পুরোপুরি বার্ন করালে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে কার্বনকে তুমি কার্বন ডাইঅক্সাইডেই কনভার্ট করলে তবেই সেটা এনথালপি অফ কম্বাসন সেই ভ্যালুটা হবে। তুমি যদি কার্বন মনোক্সাইডে কনভার্ট করো, সেই ভ্যালুটাকে আমি এনথালপি অফ কম্বাসন বলতে পারি না, কারণ ডেফিনেশন হিসাবে বলা আছে যে ওই সাবস্ট্যান্সটাকে পুরোপুরি কনভার্সন করতে হবে, পুরোপুরি বার্ন করতে হবে। একটা সালফারকে তুই সালফার ডাইঅক্সাইড, বাট সালফার টোটালি অক্সিজেনের সাথে বার্ন করলে সালফার ট্রাইঅক্সাইড হয়, ম্যাক্সিমাম যেটা হয়ে যায়। সব থেকে মানে আলটিমেট যেটা অক্সিডাইজড হয়ে যেটা হয়, বার্ন পুরোপুরি করতে হবে, তবেই সেটাকে এনথালপি অফ কম্বাসন আমরা বলবো। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবি যে কমপ্লিটলি কথাটার মানে আছে। এনিওয়ে, আমরা এই এনথালপি অফ কম্বাসন সেখানে কি না স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসন বলে একটা কথা অনেক জায়গায় দেখতে পাবি। মানে এনথালপি অফ কম্বাসন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কথাটার মানে আমি আগের দিনকারও বলেছি যে এইটা H0 এরকম করে বা থিটা এরকম করে লেখা থাকে। তার মানে কি না এইখানে উইথ অল, এই কথাটা শুধু অ্যাড করা, উইথ অল রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস বিং ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট অ্যাট দ্য স্পেসিফিক টেম্পারেচার। স্ট্যান্ডার্ড স্টেট মানে কি? মানে হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট মানে আমরা তিনটে বুঝি। স্ট্যান্ডার্ড কন্ডিশন কি বুঝি না রিয়াক্ট্যান্টস and products are in normal physical state। মানে কি নর্মাল ফিজিক্যাল স্টেট? মানে তুমি হয়তো ওয়াটারের কথা বলছো, সেটা লিকুইডই আমি ধরবো, লিকুইড অবস্থায় থাকতে হবে। কার্বনের কথা বলছো, ওটা সলিড অবস্থা, কিন্তু ওটা অন্য অবস্থায় থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট মানে ও নর্মাল ফিজিক্যাল স্টেট। টেম্পারেচার কত না 298 কেলভিন, প্রেসার কত না 1 অ্যাটমসফিয়ার। তো সমস্ত রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যা কিছু থাকবে সব কিন্তু এই কন্ডিশন মেনটেন করলে তবেই সেটাকে স্ট্যান্ডার্ড বলা হবে। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানেই হচ্ছে এটা যে রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস আর ইন নর্মাল ফিজিক্যাল স্টেট। তুমি একটা অক্সিজেনের সাথে কারোর সাথে রিয়াকশন করছো, তো অক্সিজেন এটা গ্যাস অবস্থায় রিয়াকশন করবে, কার্বন কারোর সাথে রিয়াকশন করছে সলিড। দিস ইজ নোন অ্যাজ নর্মাল ফিজিক্যাল স্টেট। নর্মাল ফিজিক্যাল স্টেট মানে ওটার স্বাভাবিকভাবে যে ফিজিক্যাল স্টেটটা আমরা পাই, নর্মাল টেম্পারেচারে যে ফিজিক্যাল স্টেটটা পাই সেটা। ওয়াটার আইস অবস্থাতেও থাকে, ওয়াটার ভেপারও থাকে, কিন্তু নর্মাল স্টেট যদি ওয়াটার বলে তাহলে তুই কি ভাববি? লিকুইডই ভাববি। তো এই কন্ডিশনগুলো যদি মেনটেন করে, সেই অবস্থায় যতখানি হিট লিবারেট করবে সেটাই হবে স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসন।
এনথালপি অফ কম্বাসনের সাথে স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসন কতটার পার্থক্য আছে। স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেনটেন করলে তাকে বলে স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাসন, স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তো সেটা ডিনোট করার সময় এমনি এনথালপি অফ কম্বাসন আমাদের জিরো একটা মাথায় দিতে হবে, বা অনেক জায়গায় থিটাও দেয়া থাকে, আমি এ কথাও বলছি যে ডেল্টা এইচ এর মাথায় থিটাও এরকম দেয়া থাকে, অনেক বইতে দেয়া থাকে। তো সেটা একই ব্যাপার, জিরো দেয়া থাকতে পারে বা থিটা দেয়া থাকতে পারে। হিট অফ কম্বাসন নিয়ে আমরা পড়াচ্ছিলাম এবং সেখানে আমরা এই বিষয়টা বললাম। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে কি না বিভিন্ন ফুয়েলকে আমরা বার্ন করি। তো সেখানে ফুয়েলটা ভালো কি খারাপ সেটা বোঝাবার জন্য আমরা একটা টার্মিনোলজি ইউজ করি। সেটা কি না ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু মানে কি? ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে ইউনিট অ্যামাউন্ট সাবস্ট্যান্স অন বার্নিং gives the amount of energy. ইউনিট অ্যামাউন্ট মানে কি? মানে যদি সেটা গ্রামেতে যদি এক্সপ্রেস করো 1 গ্রাম, যদি ভলিউমে এক্সপ্রেস করো তাহলে 1 ml বা 1 লিটার, এরকম ইউনিট অ্যামাউন্ট। তাকে বার্ন করিয়ে, বা গ্রামের বদলে কেজিও ইউজ করতে পারিস, তাকে বার্ন করিয়ে কতটা তুমি এনার্জি পাবে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যালোরিফিক ভ্যালু। এখানে ক্যালোরিফিক ভ্যালু কিছু কিছু দেয়া রয়েছে, দেখ তুই। ক্যালোরিফিক ভ্যালু, হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু কত? 150 কিলোজুল পার গ্রাম। এর মানে কি? মানে হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেনকে নিয়ে যদি তুমি বার্ন করো তাহলে 150 কিলোজুল অ্যামাউন্ট অফ এনার্জি পাবে। মিথেন 55, বিউটেন 50, পেট্রোল 50, কেরোসিন 48, ডিজেল 45। এর থেকে বোঝা যায় যে কোনটা ভালো ফুয়েল। রকেট ফকেটের ফুয়েল হিসাবে ইউজ করা হয় হাইড্রোজেনকে, মানে হাইড্রোজেনটা কত ভীষণ একটা ভালো ফুয়েল। স্বস্তিকা বলছে আমার নেটওয়ার্ক খুব খারাপ আজকে। ঠিক আছে ভাই, কোনো অসুবিধার কিছু নেই, তুমি যতটা পারো ক্লাস করো, আমি তো ভিডিও পাঠিয়েই দেবো, আর আমি এরকমভাবেই পড়িয়ে দেবো, কোনো অসুবিধার কিছু নেই। অসুবিধা হলে তো আমি আছি, নেটওয়ার্ক খারাপ হতেই পারে, তো সেটা মানে কি করা যাবে বল, কিছু করার নেই। আর আমি মানে আমার পার্সোনাল নেটওয়ার্কের কথা বলতে পারি, মানে আমার নিজের বাড়ির যে নেটওয়ার্ক, তাতে আমি দুটো কানেকশন আমার বাড়িতে নেটের নেওয়া রয়েছে, মানে দুটো ওয়াইফাই লাগানো রয়েছে, যেটা কিনা একটা কানেকশন যদি গন্ডগোল করে তাহলে আর একটা কানেকশন, মানে দুটো আলাদা আলাদা অথরাইজড ডিলারের কাছ থেকে নেওয়া রয়েছে। তো একটা যদি গন্ডগোল করে তাহলে আর একটা যাতে মেকআপ হয়, এরকম ভাবে করে রেখেছি। যাকে সেটা তো সবসময় সম্ভব নয়, সবাই এত মানে এরকম করতে। আমি যেহেতু সবসময় পড়াই, তাই আমাকে নেটওয়ার্কটা খারাপ হলে আমার অনেকগুলো ক্লাস লস হয়ে যাবে, তার সাথে সাথে সিলেবাস সবই ঝামেলা হয়ে যাবে, তো সেটা একটু প্রবলেম হয়। যাকে তো কারণ নেটওয়ার্ক অসুবিধা হলে বা বেরিয়ে গেলেও অসুবিধা নেই, আমরা তো ইউটিউবে পুরো ভিডিওটাই পোস্ট করে দিই, পুরো এন্টায়ার ভিডিওটাকে পোস্ট করে দেবো, অসুবিধার কিছু নেই। তো আমরা এখানে বিভিন্ন রকমের ফুয়েল দেখতে পাচ্ছি, চারকোল, ইথানল, কোল, উড, ডাং কেক, হ্যান ত্যান, গোবর ফোবর, এইসব। তো এগুলোকে বলে ক্যালোরিফিক ভ্যালু। তাহলে নিশ্চয়ই ক্যালোরিফিক ভ্যালুটা আমি বোঝাতে পেরেছি, যে কোনো একটা সাবস্ট্যান্স তার মানে বার্ন করলে এনার্জি পাওয়া যায়, যেটাই কিনা হিট অফ কম্বাসন, যেটাই হচ্ছে হিট অফ কম্বাসন, এবং কতটা অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি সেটা ক্যালোরিফিক ভ্যালু দিয়ে আমরা এক্সপ্রেস করি। তো এখান থেকে বুঝতে পারছিস যে হাইড্রোজেনের কিন্তু এই ভ্যালুটা অনেক অনেক অন্যদের চাইতে বেশি ভ্যালু, মানে হাইড্রোজেন ইজ মাচ বেটার ফুয়েল। হাইড্রোজেন কিন্তু খুব ভালো একটা ফুয়েল, এটা আমরা বললাম। তো পরে চল আগে যাই, আগে গিয়ে দেখা যাক
হিট অফ কম্বাসন আমরা একটা এরকম একটা সিম্পল হিসাব করছি যে 1 মোল গ্লুকোজ তাকে বার্ন করলে এতটা কিলোজুল অফ হিট পাই। তো তাহলে এইটা হচ্ছে কি, কথাটা বোঝার চেষ্টা কর, এইটা হচ্ছে হিট অফ কম্বাসন, এটা হচ্ছে হিট অফ কম্বাসন 2820 কিলোজুল পার মোল। কারণ যখন আমরা হিট অফ কম্বাসন বলবো তখন 1 মোলকে বার্ন করানোর কথা বলবো, কিন্তু যখন ক্যালোরিফিক ভ্যালুর কথা বলবো তখন কিন্তু পার গ্রামে কিন্তু আমরা বলবো, বা পার লিটার বা পার এমএল, মোলে বলবো না, মোল নয়, ইউনিট অ্যামাউন্ট, মোলে নয়, মোল যখন বলবো তখন হচ্ছে হিট অফ কম্বাসন। তাহলে গ্লুকোজের যদি ক্যালোরিফিক ভ্যালু বলে তাহলে ক্যালোরিফিক ভ্যালু কিন্তু তার কত না 15.67 কিলোজুল পার গ্রাম। ব্যাপারটা কিন্তু এইভাবে ক্যালোরিফিক ভ্যালুটা বেরোয়। ভালো করে সমস্ত বিষয়টা কোথা থেকে কিভাবে কোশ্চেন দেবে তুই বুঝতে পারবি না। হিট অফ কম্বাসন তোর যদি জানা থাকে তাহলে ওটা কিন্তু 1 মোলের জন্য, 1 মোল মানে কত, ওর যা মলিকুলার ওয়েট, তুই যদি গ্লুকোজের C6H12O6 তার যদি মলিকুলার ওয়েট বের করিস তাহলে সেটা 6 × 12 + 12 + 6 × 16 করে 180 বেরোবে। তাহলে 180 মানেই হচ্ছে 1 মোল। তোকে যদি আজকে হিট অফ কম্বাসন দিয়ে দেয়, তার থেকে যদি ক্যালোরিফিক ভ্যালু বের করতে দেয়, তাহলে সিম্পল ব্যাপার, তুই কি করবি না, তুই যেটা করবি এটাই করবি, ক্যালোরিফিক ভ্যালু ইকুয়ালস টু হিট অফ কম্বাসন। দেখ কত সোজা, হিট অফ কম্বাসন বাই মোলার মাস, মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে দিবি, তাহলেই কিন্তু তুই পেয়ে যাবি পার গ্রামেতে, যেটা পার মোলে ছিল সেটা পার গ্রামেতে পেয়ে যাবি, হিট অফ কম্বাসন হয়ে যাবে। যে কোনো জিনিসকে তুমি যদি বার্ন করো তাহলে তার থেকে ক্যালোরিফিক ভ্যালুটা কত হয়। তো যেরকম উড, কাঠকে উডকে কি বার্ন করা যায়? কাঠকে কি পোড়ানো যায়? কাঠকে পোড়ানো যায়? এই প্রশ্নটার উত্তর দে, কাঠকে কি পোড়ানো যায়? ধর একটা শুকনো কাঠ আছে, তাকে কি পোড়ানো যায়, হ্যাঁ কি না? এই প্রশ্নের উত্তর দে, কে দিবি এই উত্তরটা? সোজা সোজা অ্যান্সার, কাঠকে কি পোড়ানো যায়, হ্যাঁ না না? কেউ উত্তর দিচ্ছে না, দেখ সবাই আছিস না ঘুমোচ্ছিস? কিছু তো বল। আমি তো একটা সোজা প্রশ্ন করেছি, আমি বলেছি যে কাঠকে কি পোড়ানো যায়, একটা কাঠ নিয়ে কি তাকে পোড়ানো যায়, হ্যাঁ না না? বলবি না তাই তো? রাগ করেছিস? যায় তো, যায়। আচ্ছা যায়, সবাই বলছে যায়, হ্যাঁ কাঠ পোড়ায়, সবাই তো দেখেছে। কিন্তু দেখ, আমি তোকে যখন কোনো প্রশ্ন করছি তখন নিশ্চয়ই সেটার কিছু মানে আছে। অ্যাকচুয়ালি কি হয় না, তুই যখন যদি একটা গাছ, সে শুকনো গাছ হোক আর কাঁচা গাছ হোক, যাই হোক না কেন, তার মধ্যে কি আছে, গাছের মধ্যে কি আছে, ভালো করে বেসিক ব্যাপারটা সবসময় ভাবতে হবে। যা কেমিস্ট্রি কিন্তু খুব বেসিক জিনিস নিয়ে তৈরি। এই উডের মধ্যে কি আছে জানিস? আছে হচ্ছে সেলুলোজ আছে। সেলুলোজকে বার্ন করা যায় না। তুই যখন হিট করছিস উডটাকে নিয়ে, তখন কিন্তু সেলুলোজটা কোলে কনভার্টেড হচ্ছে, সেলুলোজ থেকে কার্বনে কনভার্টেড হচ্ছে, তারপরে সেটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড হচ্ছে।
বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর। উডের মধ্যে সেলুলোজ আছে, এই সেলুলোজের পার্সেন্টেজ কাঁচা কাঠে বেশি থাকে, সেখানে সেলুলোজের পার্সেন্টেজ অনেক বেশি, সেই জন্য কাঁচা কাঠকে পোড়ানো যায় না। কিন্তু শুকনো কাঠের মধ্যে একটু এনার্জি দিলে সেই সেলুলোজটা কোলে কনভার্টেড হয়। কোল, কার্বন, কয়লা, তাকে পোড়ানো যায়, সেটাকে বার্ন করা যায়। সেলুলোজকে কিন্তু বার্ন করা যায় না। সেলুলোজকে বার্ন করতে গেলে সেলুলোজকে কোলে কনভার্ট করতে হবে, কাঠকে কোনোদিন বার্ন করা যাবে না। কাঠকে যতক্ষণ পর্যন্ত না তুমি কাঠের মধ্যে সেলুলোজটা আছে তাকে কোলে কনভার্ট করছো। কোল মানে হচ্ছে কার্বন, গাছের মধ্যে কার্বন থাকে না। একটা গাছ নিয়ে যখন পোড়াস তখন তার থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়, কিন্তু গাছের মধ্যে কি কার্বন থাকে? কার্বন থাকে না, সেলুলোজ থাকে। ফটোসিনথেসিসে সেলুলোজ, গ্লুকোজ, এই সমস্ত জিনিসগুলো থাকে, তার থেকে কিন্তু কার্বন জেনারেট করতে হয়। হিট করলে কার্বন জেনারেট করে, আফটার দ্যাট কার্বন ডাইঅক্সাইড হয়। এটা একটা প্রসেসের থ্রু দিয়ে যায়, সেটা এই হিট অফ কম্বাসন। এই যে কম্বাসন কিভাবে হয়, তার যে মেকানিজম, সেটা তুই ভাবলেই অবাক হয়ে যাবি যে সেটা কত একটা বিশাল ব্যাপার, যে কিভাবে এই প্রসেসগুলো হয়। সেটা যথাসময়ে কোনো একটা জায়গায় আমি নিশ্চয়ই বলবো সেই বিষয়গুলো, সেগুলো হয়তো বইয়ের কোনো চ্যাপ্টার নয়, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসে। তো আমরা কিন্তু এটা বুঝবো যে কার্বন কন্টেনিং কম্পাউন্ড মানেই কিন্তু তাকে ডাইরেক্টলি আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে দেবো এরকম নয়। সব সময় সব কম্পাউন্ডকে কিন্তু এরকম করা যায় না, সেই জন্য সব কম্পাউন্ডকে বার্ন করানোও যায় না, কারণ কনভার্ট করাটা কিন্তু ডিফিকাল্ট। সে যে বার্নিং সাবস্ট্যান্সে কনভার্টেড হবে, যাকে তুমি বার্ন করতে পারবে, তাতে কিন্তু কনভার্সনটা ওই কন্ডিশনে অনেক সময় হয় না বলে তাকে বার্ন করানো যায় না। উড একটা জিনিস এমন একটা যে সেটা তাকে কিন্তু কাউডাং, ধর কাউডাং, তাকে তুই কার্বনে কনভার্ট করতে হবে, কোলে কনভার্ট করতে হবে। তো কাউডাংটা কি কি হয় না, গরু যে গোবর যেটাকে বলে, যে গাছপালা যেগুলো খাচ্ছে, সেগুলো কিন্তু সে পুরোপুরি ডাইজেস্ট করে না, ওর মধ্যে কিন্তু সেলুলোজ পার্ট থেকে যায়। আমাদের যেরকম শরীরের মধ্যে যে খাবার দাবারটা যায়, যে সেলুলোজ পার্টটা, সেটা পুরোপুরি ডাইজেস্টেড হয়ে যায়। যে পার্টটা বেরোয় সেটা কিন্তু তার মধ্যে সেলুলোজ পোর্শন থাকে না। গরুর ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি পরিমাণে থাকে, সেটাই জন্য ফুয়েল হিসাবে ইউজ হয়, সেলুলোজটাকে কার্বনে কনভার্ট করা যায়, কিন্তু কম পার্সেন্টেজ থাকে, সেই জন্য ওটার ক্যালোরিফিক ভ্যালু দেখবি, কাউডাং এর ক্যালোরিফিক ভ্যালু যদি দেখিস তাহলে দেখ সব থেকে কম, দেখ ক্যালোরিফিক ভ্যালু 6 to 8। যাকে এসব কথা বলে লাভ নেই, আমি অন্য কোনো সময় বলবো। হিট অফ অ্যাটোমাইজেশন। হিট অফ অ্যাটোমাইজেশন মানে কি? মানে হচ্ছে যে তোমার কাছে 1 মোল কোনো সাবস্ট্যান্স আছে, অ্যাটমে তুমি কনভার্ট করবে, অ্যাটমে কনভার্ট করবে, এই সাবস্ট্যান্সটা রয়েছে, সে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, যে কোনো সাবস্ট্যান্স হতে পারে, যেটা কিনা 1 মোল আছে। যখনই তুই হিট অফ কম্বাসন বা হিট অফ এনি রিয়াকশন তুই বলবি, সেখানে কিন্তু তোকে মোলটা ফিক্সড করতে হবে। তো তাকে তুই এনার্জি দিয়েছিস, এনার্জি দিয়ে গ্যাসিয়াস অ্যাটমে কনভার্ট করেছিস, তো সেটাকেই বলে এনথালপি অফ অ্যাটোমাইজেশন। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়, যতটা এনার্জি লাগবে 1 মোল কোনো সাবস্ট্যান্সকে যদি তুমি তার গ্যাসিয়াস অ্যাটমে কনভার্ট করতে চাও, তাহলে এনার্জি সাপ্লাই করতে হবে, এখানে এনার্জি বেরোবে না। কয়লাকে পোড়ালে এনার্জি বেরোয়, কিন্তু গ্যাসের অ্যাটমগুলোকে, মলিকিউলগুলোকে সেপারেট করতে গেলে ইউ হ্যাভ টু সাপ্লাই এনার্জি। তো অ্যাটোমাইজেশন ওই একই রকমের, ডেল্টা এ এইচ 0 বা থিটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তাকে বলে হিট অফ অ্যাটোমাইজেশন। তো হাইড্রোজেন মলিকিউল যেরকম, সেখানে কি করছি আমরা, এনার্জি দিচ্ছি। তাহলে হাইড্রোজেন মলিকিউলের মধ্যে যদি এনার্জি দিই, তাহলে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, এই দেখ আলাদা আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন অ্যাটম হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। তো কতটা এনার্জি সাপ্লাই করেছো, কতটা এনার্জি দিয়েছো যাতে করে এটা হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ এনথালপি অফ অ্যাটোমাইজেশন অর হিট অফ অ্যাটোমাইজেশন। তো কতটা দিয়েছো
না 435.5 কিলো জুল পার মোল, এই দা পার মোলেতে সবসময় এনথালপি ভ্যালুটা পার মোলেতে হিসাব হবে, পার মোল না হলে কিন্তু এটা হিসাব হবে না, পার মোলে কিন্তু হিসাব করতে হবে। স্যার আমার নেটওয়ার্কটা খুব দারুণ লাগছে না, সরি ডিস্টার্ব করছে, দেবাদ্রিতা বলছে, স্বস্তিকা বলছিল এখন দেবাদ্রিতা বলছে। ঠিক আছে দেবাদ্রিতা, আমার খারাপ লাগছে কিন্তু কি করব বল, নিশ্চয়ই এটা হতেই পারে, কোনো কোনো দিন এরকম যায় সময় যে যাতে করে এটা হয়। ঠিক আছে যতটা পারছিস শোন, শুনতে পাচ্ছিস কি শুনতে পাচ্ছিস না আই ডোন্ট নো, কিন্তু আমি ভিডিও পাঠিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। তো 1 মোল সাবস্ট্যান্স থেকে অ্যাটম এ কনভার্ট হচ্ছে, এই টোটাল ব্যাপারটার জন্য যতটা এনার্জি এখানে লাগছে। তো হিট অফ অ্যাটমাইজেশন, তাহলে আমরা পরিষ্কারভাবে কতটা বন্ড ব্রেক করতে এনার্জি লাগছে, এনার্জি টু ব্রেক দা বন্ড, বন্ডকে ব্রেক করতে গেলে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি লাগছে সেটার উপরেই বেস করে আমরা হিট অফ অ্যাটমাইজেশনটা ক্যালকুলেট করি কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে। তো এনার্জি অ্যাবজর্ব, এনার্জি দিতে হচ্ছে, কিন্তু মেকিং অফ বন্ড যখন হয় তখন কিন্তু এনার্জি বেরিয়ে আসে, এটা হচ্ছে এনার্জি দিতে হয় আর এখান দিয়ে এনার্জি বেরিয়ে আসে। যে কথা আমি আগের দিন কারো বলেছি যে যখন তুমি বন্ড ভাঙবে তোমাকে এনার্জি দিতে হবে, ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য এনার্জি, আর যখন বন্ড গড়বে যে কোনো উল্টো প্রসেসটা কিন্তু উল্টো দিকে হয়, যে তুমি বন্ড ভাঙতে গেলে এনার্জি দিতে হবে, বন্ড গড়লে এনার্জি বেরিয়ে আসবে, জাস্ট রিভার্স প্রসেস। তো বন্ড সেটা ভাঙাটা যেটা সেটাকে বলে কি না, তার একটা আলাদা একটা নাম আছে, শুধু বন্ড ভাঙার ব্যাপারটা যদি হয় তাকে বলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তো কারোর মধ্যে যদি একটা মাত্র বন্ড থাকে তাহলে ওটাই বন্ড ডিসোসিয়েশন এনথালপি হয়ে যাবে। হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একটাই বন্ড আছে, হাইড্রোজেন মলিকিউলের মধ্যে একটাই বন্ড আছে, তো সেটাই ভাঙবে, কোনো অসুবিধার কিছু নেই। ওই বন্ডটা ভাঙলে যা এনার্জি লাগবে সেটাই হবে বন্ড এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি। কিন্তু আবার ধর এইখানে মিথেন আছে, তো তাতে কিন্তু 4টে হাইড্রোজেন এরকম ভাবে বন্ড করে রয়েছে, তাহলে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ড যদি তুমি ভাঙতে চাও তাহলে যে এনার্জিটা দিতে হবে তাকে মিন করে নিতে হবে, তাকে অ্যাভারেজ করতে হবে। মিন বন্ড এনথালপি, দেখ এখানে লেখা আছে মিন বন্ড এনথালপি, মানে 4টে বন্ডের যে এনার্জিটা লেগেছে তাকে অ্যাভারেজ করে তুমি বন্ড ডিসোসিয়েশন এনথালপি একটা কার্বন হাইড্রোজেন বন্ডে কতটা হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। কারণ তুমি যখন ভাঙবে তুমি পার্টিকুলারলি একটা ভাঙবো দুটো ভাঙবো এরকম করে তো ভাঙতে পারবে না, তো পুরোপুরি ভেঙে যাবে। তো কতটা লাগলো তাকে 4 দিয়ে ডিভাইড করে দিয়ে কিন্তু টোটাল ভ্যালুটা তুমি বের করতে পারো। তো সেখান থেকে ধর এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে 435, ওটাই হয়ে যাবে কারণ হাইড্রোজেনের তো একটাই বন্ড আছে, এটা বন্ডটা ভাঙতে হবে। ওকে আর অ্যাভারেজ ফ্যাভারেজ কিছু করার দরকার নেই, এখানে হিট অফ অ্যাটমাইজেশন বা বন্ড এনথালপি 435.5 কিলো জুল পার মোল, এটা বেরিয়ে যাবে। কিন্তু যদি তুই অনেকগুলো বন্ড থাকে, অনেকগুলো যদি বন্ড থাকে, ধর এখানে মিথেন আছে, তোমার 4খানা কার্বন আছে, 4টে হাইড্রোজেন আছে, তাহলে সেখানে কিন্তু 1665 কিলো জুল পার মোল হয়েছে। তাহলে তোমাকে যদি কার্বন হাইড্রোজেন বন্ডের বন্ড এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলতে বলে, তাহলে কেন 4 দিয়ে ডিভাইড করা হচ্ছে তুই বুঝতেই পারছিস। এগুলো সিম্পল সিম্পল ছোট ছোট অঙ্ক দেয়, অনেক সময় এমসিকিউতে দেয়। কনসেপশন মাস্ট বি ক্লিয়ার, কনসেপশন যদি তোর ক্লিয়ার থাকে তাহলে কোনো চাপের ব্যাপার নেই, ইজিলি তুই করতে পারবি। দেখ কত সোজা ব্যাপার, থার্মোডাইনামিক্স এমন কিছু কঠিন ব্যাপার না, দুই একটা জায়গা ওয়ার্ক বা এনথালপি, হিট ক্যাপাসিটি, কয়েকটা জায়গা আছে, আর একটাই মাত্র জায়গা আছে এন্ট্রপি, সেটা ঝামেলাটা সরিয়ে নিলেই ব্যাস তোর থার্মোডাইনামিক্সে দেখবি আর কোনো চাপ হবে না, রাজা হয়ে যাবি তুই থার্মোডাইনামিক্সে, কোনো প্রবলেম কিচ্ছু হবে না। থার্মোডাইনামিক্সের মতো টাফ চ্যাপ্টার এটা, সব থেকে টাফ চ্যাপ্টার
আর তারপরে তো মজাই মজা, সব চ্যাপ্টার আরামসে পড়তে পারবি, কোনো ঝামেলার কিছু হবে না। তো বুঝতেই পারলি যে এখানে 1665 কিলোজুল পার মোল হয়েছে, যদিও তবুও ডিভাইডেড বাই 4 করে তুই কিন্তু 416 কিলোজুল পার মোল ইত্যাদি হয়ে যাচ্ছে। তো স্বস্তিকা আবার জয়েন করছে, সত্যি খারাপ হচ্ছে, ঠিক আছে। তো হিট অফ অ্যাটমাইজেশনের কথা আমি তোকে বললাম। এবারে হচ্ছে কি হিট অফ নিউট্রালাইজেশন, মানে আমরা একটা নিউট্রালাইজেশন রিয়াকশন করছি। নিউট্রালাইজেশন রিয়াকশন করছি মানে, নিউট্রালাইজেশন রিয়াকশন বলতে কি বোঝায় না, নিউট্রালাইজেশন রিয়াকশন মানে রিয়াকশন বিটুইন অ্যাসিড and base to form salt and water. That type of reaction is known as neutralization reaction. Neutralization reaction হচ্ছে অ্যাসিড এবং বেস রিয়াকশন করে সল্ট ওয়াটার তৈরি করার রিয়াকশনকেই বলে নিউট্রালাইজেশন রিয়াকশন। তো যখন নিউট্রালাইজেশন রিয়াকশন হয় তখন কিন্তু কিছু হিট বেরিয়ে আসতে পারে, সেটা অল্প হতে পারে, বেশিও হতে পারে। তো সেই ভ্যালুটাকে বলে হিট অফ নিউট্রালাইজেশন। সেটা কত হবে না হবে সবাই আমি তোকে বলবো, এরকম কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে হিট অফ নিউট্রালাইজেশন হচ্ছে কি। Standard enthalpy of neutralization is the enthalpy change when now 1 mole of water is formed from the neutralization of an acid by alkali. ওয়াটারটা 1 মোল তৈরি হবে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, যেটা আমি আগেই বলেছি। তো 1 মোল ওয়াটার তৈরি যখন হবে তখন 1 মোল ওয়াটার তৈরি হবে, কথাটা বলছি। 1 মোল ওয়াটার তৈরি যখন হবে, যতটা হিট লিবারেটেড হবে সেটাই হচ্ছে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন। ওয়াটার কিন্তু 1 মোল তৈরি হতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। 1 mole of water, 1 mole of water। কারণ যদি ওয়াটার বেশি বেশি তৈরি হয়ে যায় বা কোনো মাপ না থাকে তাহলে তো সেটা তো তার জন্য তো এনার্জি লিবারেশনও তো অনেক বেশি হবে। একটা তো মাপ থাকা দরকার যে 1 মোল ওয়াটার তৈরি করার জন্যই কতটা হিট লিবারেটেড হবে। আমরা এক্সাম্পল নিই, যখনই অ্যাসিড বেস রিয়াকশন হয় তখন কি হয় না, H প্লাস আর OH মাইনাস রিয়াকশন করে ওয়াটার ফর্ম করে। তো একটা জিনিস তুই মনে রাখবি কি না, যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে, যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশনের ভ্যালু -57.3 কিলোজুল পার মোল হয়। আমি তোকে লিখে দিচ্ছি, এটা মনে রাখবি তুই, ইম্পর্টেন্ট, কিপ ইন মাইন্ড ফর অল স্ট্রং অ্যাসিড and strong base, the heat of neutralization is always constant and that value is -57.3 কিলোজুল পার মোল। এটা যদি
তোর ক্যালোরিতে করিস, তাহলে ক্যালোরিতে হচ্ছে 57.5 ডিভাইডেড বাই 4 দিয়ে ডিভাইড কর, 4 অ্যারাউন্ড 14.3 অ্যারাউন্ড হবে। ক্যালোরিতেও কেউ দিতে পারে, ওই 14 মতো ক্যালোরি এরকম হবে। সব সময় যে কোনো স্ট্রং অ্যাসিড, তুমি H2SO4 নিয়েছো কি HCl নিয়েছো দেখার দরকার নেই, সব স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের নিউট্রালাইজেশনের ভ্যালুটা একই হবে, সেটা এইটাই হবে -57.3 কিলোজুল পার মোল। কেন এটা হয় আমি তোকে বলছি, কেন হয় আমি তোকে বলে দিচ্ছি, কোনো চাপ নেই। কিন্তু তুই প্রথমে হিট অফ নিউট্রালাইজেশনের ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে আমি কি বলতে চাইছি। যে 1 মোল ওয়াটার তৈরি হবে, এবারে দেখ যে আমি তোকে একটা গ্রাফে দেখাচ্ছি যে H+OH- তার যা এনথালপি, ওয়াটার তো স্টেবল, ওয়াটার স্টেবল মানে কি লেস এনার্জি, তাহলে যতটা হিট বেরোবার কথা H+OH- চাইতে স্টেবিলিটি যতটা নিচে নেমে আসছে, বাকি হিটটা বেরিয়ে আসবে। এই মাইনাস সাইন দেখেই বোঝা যাচ্ছে যে কি হিট ইভলভ, হিট এখানে বেরিয়ে আসছে, এনার্জি ইভলভ, এনার্জি বেরিয়ে আসছে, গরম হয়ে যাবে, নিউট্রালাইজেশন রিয়াকশনে গরম হয়ে যাবে। তো এখানে রিয়াকশন কোঅর্ডিনেট ভার্সেস এনথালপি প্লট করলে এনথালপি অফ নিউট্রালাইজেশন পাওয়া যায়। এবার দিতে আবার জয়েন করতে, তো এভাবে আমরা হিট অফ নিউট্রালাইজেশনের ব্যাপারটা বললাম। এবারে দেখ হিট অফ নিউট্রালাইজেশন আমি যে কথা বলছিলাম সেই জিনিসটাই এখানে কোশ্চেনের আকারে দিয়েছি, আমি এটা ডিটেলে তোর সাথে ডিসকাস করছি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Explain why enthalpy of neutralization of strong acid strong base remains the same and the value changes if one of them is weak. তুমি যদি আজকে H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করো, তুমি যদি আজকে HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করো, সব একই ভ্যালু হবে, সেম ভ্যালু হবে। কিন্তু বাই চান্স যদি তুমি এখানে অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ফেলো, তাহলে কিন্তু এক হবে না, তার ভ্যালু কমে যাবে, লেস হয়ে যাবে। কেন হবে সেটাই নিয়েই প্রশ্ন, যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে এক হবে, কিন্তু উইক হলেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন সেটা বল। তো প্রথম কথা হচ্ছে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস সেটা কনস্ট্যান্ট কেন হয় না, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তারা, এই কথাটা গুরুত্বপূর্ণ, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস আর কমপ্লিটলি আয়নাইজড, তাদের আয়নাইজ করার জন্য কোনো এক্সট্রা এনার্জি দোকানে লাগবে না, তারা নিজেরাই পুরোপুরি আয়নাইজড হয়ে যাবে, নিজের থেকেই আয়নাইজড হয়ে যাবে। HCl H2SO4 তারা কিন্তু পুরোপুরি আয়নাইজড হবে, অ্যান্ড স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস সিম্পলি ইনভলভ H+ দিয়ে দিয়েছে, OH- দিয়ে দিয়েছে, এবং তারা ওয়াটার ফর্ম করবে, কোনো অসুবিধার কিছু নেই, H+ আর OH- দিয়ে ওয়াটার তৈরি করবে। তাহলে H2SO4 থাকলেও সে পুরোপুরি H+ দিয়ে দেবে, আবার HCl থাকলেও সে পুরোপুরি H+ দিয়ে দেবে। ওদের ভাঙার জন্য কি তোমাকে বাইরে থেকে কোনো এনার্জি লাগবে? সরি, লাগবে না, লাগবে না। ওরা স্ট্রং, সোডিয়াম হাইড্রোক্সাইড HCl H2SO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের ক্ষেত্রে কোনো কিছুই লাগবে না, শুধু H+ OH- জুড়ে ওয়াটার তৈরি করে দেবে। তো ওটার জন্যই তো এই এনার্জিটা বেরিয়ে আসে 57.1, তাহলে 57.1ই হবে সব সময়, ব্যাস মিটে গেল। কিন্তু উইকের ক্ষেত্রে কি হবে দেখ, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তো এখানে
যখনই আমরা এই রিয়াকশন করাচ্ছি তখনই কিন্তু ধর HCl আর সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করাচ্ছি, তাহলে কি H প্লাস Cl মাইনাস Na প্লাস OH মাইনাস, তো এই H প্লাস আর OH মাইনাস এটা সবসময় জুড়ে জল তৈরি করে দেবে, এই ভ্যালুটাই হবে, কারণ সব ক্ষেত্রেই H প্লাস এবং OH মাইনাসটাই আছে এবং 57 পয়েন্ট সামথিং যেটা এই ভ্যালুটাই আসবে। কিন্তু কিন্তু দেখ, আইদার অফ দ্য অ্যাসিড অর বেস উইক, যদি কেউ উইক হয় তখন কি হবে না, যে এনার্জিটা বেরোচ্ছে পার্ট অফ দ্য এনার্জি লিবারেটেড ইউটিলাইজড ফর আয়নাইজেশন অফ উইক অ্যাসিড অর বেস, যে এনার্জিটা বেরোচ্ছে, কত বেরোচ্ছে কত বেরোনোর কথা, 57.1 কিলোজুল বেরোবার কথা। এবারে অ্যাসিটিক অ্যাসিডটা একটা উইক, তাতে ভাঙতে গেলে কত লাগবে না 1.9 কিলোজুল লাগবে। ও এমনি এমনি ভাঙতে পারবে না, H2SO HCl এর মতো নয়, তাহলে ওর ভাঙার জন্য এত কিলোজুল লাগবে। তাহলে এবার তুই চিন্তা করে দেখ যে 57 এটা মাইনাস 57.1 কিলোজুল বেরোনোর কথা, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য তো প্লাস 1.9 কিলোজুল লেগে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা কত পড়ে থাকছে মাইনাস 55.2 কিলোজুল এটা পড়ে থাকছে, এই অ্যামাউন্ট পড়ে থাকছে, মাইনাস করলে 55.2। আবার বলছি, আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে তুই ধর অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছিস, রিয়াকশন করাচ্ছিস, এখানে কি 57.1 এতটা এনার্জি বেরোবে? সরি, না বেরোবে না। তাহলে কেন বেরোবে না? বেশ করবে বেরোবে, আমি বলবো না, এরকম বলতে নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। H প্লাস OH মাইনাস জুড়লে 1 মোল ওয়াটার তৈরি হলে 57.1 এতটা বেরোয়, কিন্তু এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে ওটা ভাঙতে গেলে কিছু এনার্জি লাগবে, কত না 1.9 এনার্জি লাগবে, তাহলে এতটা বেরোচ্ছিল, তার থেকে কিছুটা খরচা হয়ে গেল, 1.9 কিলোজুল খরচ হয়ে গেল। কার জন্য খরচ হয়েছে না অ্যাসিটিক অ্যাসিডকে ভাঙার জন্য খরচ হয়েছে। আগে কেন হচ্ছিল না? তুই যদি আগে কেন হচ্ছিল না, আগে কেন এইসব বলেনি না, আগে H2SO4 HCl এরা ছিল, HCl H2SO4 এরা তো ভাঙতে গেলে কোনো এনার্জি লাগে না, এরা তো স্ট্রং ইলেকট্রোলাইট, এরা তো স্পন্টেনিয়াস নিজেরাই ভেঙে গেছে, তাহলে 57.1 যেটা বেরিয়েছিল ওটাই পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। তো সেই জন্য স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে কোনো এনার্জি ভিতরে লাগছে না, কিন্তু যেই উইক অ্যাসিড নিবি বা উইক বেস নিবি তাদের ক্ষেত্রে কি হবে না, যে মাইনাস 57.1 যেটা বেরোচ্ছে তার থেকে কিন্তু কিছুটা এনার্জি ওই স্ট্রং উইক অ্যাসিড বা উইক বেসকে ভাঙার জন্য লাগবে। এই কথাটা তুই বুঝেছিস না বুঝিসনি? ইজ ইট এটা এটা কি তুই তোরা বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? আবার বলতে হবে, আমাকে বল একটু কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা বোঝা গেছে কিনা যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ভ্যালুটা সবসময় মাইনাস 57.1 হবে, কিন্তু উইক হলেই কোনো একটা উইক বা কোনো দুটো উইক হলে তার ভ্যালুটা কমে যাবে। এটা কি সবাই বুঝেছিস নাকি বুঝিসনি? আমাকে বল, ক্লিয়ার কর, না হলে তুই এখানে কমেন্টেও লেখ, যদি তো বুঝতে না পারিস তাহলে চ্যাট বক্সে লেখ যে বুঝতে পারিসনি, আমাকে আবার বলুন, অথবা স্যার আমাকে একবার বলবেন। নিশ্চয়ই বলবো 100 বার। আমি তো আমার বলার অপেক্ষা থাকবে কেন? তুই নিজেই আমাকে বলবি যে আমার অসুবিধা লাগছে, এটা আমাকে বলুন, আমি তখন নিশ্চয়ই বলবো। আমি তোকে কি বলেছি না, আমি তোকে বলেছি যেটা, সেটা হচ্ছে এটাই যে হিট অফ নিউট্রালাইজেশন ডেল্টা এইচ নিউট্রালাইজেশন ভ্যালুটা কি না কোথা থেকে আসে না 1 মোল ওয়াটার যখন তৈরি হয় তখন যতটা এনার্জি লিবারেটেড হয় 1 মোল ওয়াটার। তো 1 মোল ওয়াটার কিভাবে তৈরি হবে না H প্লাস আর OH মাইনাস নিউট্রালাইজেশন রিয়াকশনে তৈরি হবে এই 1 মোল অফ ওয়াটার। তো হিসাব করে দেখা গেছে
যে 1 মোল অফ ওয়াটার তৈরি হলে কতটা এনার্জি বেরিয়ে আসে, না 57.1 কিলো জুল পার মোল। এবারে আমি দুটো একটা অ্যাসিড নিচ্ছি H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, তাহলে সোডিয়াম সালফেট আর জল তৈরি হচ্ছে। তো এরা কিন্তু সব স্ট্রং। তো এতে কতটা বেরোবে, না -57.1 কিলোজুল পার মোলই বেরোবে। আজকে যদি H2SO4 এর জায়গায় HCl নিস তাহলেও এই জিনিসের কোনো পার্থক্য হবে না। কেন, না এরাও সবাই স্ট্রং, পুরোপুরি ডিসোসিয়েট করে যাবে এবং -57.1 কিলোজুল এতটাই এনার্জি লিবারেট করবে। কিন্তু যেই তুই এখানে একটা অন্য উইক অ্যাসিড নিবি, ধর অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিস, তো এখানেও জল তৈরি হচ্ছে, কিন্তু এই জল তৈরি হলে এখানে কিন্তু -57.1 কিলোজুল পার মোল এটা হবে না। কেন হবে না, না নর্মালি ওয়াটার তৈরি হলে -57.1 এটা বেরোয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ভাঙতে গেলে, অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করে H+ দিতে গেলে এখানে কিছু এনার্জি লাগবে 1.9 কিলোজুল। সেই এনার্জিটা কোথা থেকে পাবে, সেই এনার্জিটা সে এইখান থেকেই নেবে। এটা যেটা প্রথমে ওয়াটার তৈরি হচ্ছিল তার থেকে এনার্জিটা ওদিকে চলে যাবে কিছুটা, তাহলে যদি -57 বেরিয়েছে তার থেকে 1.9 যদি তুই ইউজ করে ফেলিস তাহলে 55.2 কিলোজুল এতটা এনার্জি বেরোবে, যেটা 57.1 বেরোনোর কথা ছিল সেটা কিন্তু একটু কমে গিয়ে 55.2 হয়ে যাবে, কারণ অ্যাসিটিক অ্যাসিডের জন্য কিছুটা ইউটিলাইজড হচ্ছে। তো উইক হলে ভ্যালুটা সেই জন্য কমে যায়, কিন্তু স্ট্রং হলে সবসময় ভ্যালুটা একই থাকে, এটাই বললাম। এবারে কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো আমরা এই জিনিসটা পরীক্ষায় কিন্তু অনেকবার দেয়, স্টুডেন্টরা গুছিয়ে লিখতে পারে না। আমি সেই জন্য নর্মাল প্রেজেন্টেশনের স্লাইডে যতটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি তার চাইতে বেশি লিটারেচার এখানে দেয়া আছে, বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে। যখনই দেখবি যে কোনো বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করা থাকবে তাহলে বুঝতে পারবি যে ওটা আমার প্রেজেন্টেশনের জন্য নয়, অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেন আসে, তো সেটা যাতে শান্তিপূর্ণভাবে লিখতে পারিস সেই জন্য আমরা একটু বেশি করে এখানে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে দিই। তো এটাই নিয়ম, এটাই করা উচিত, এইভাবেই করা হয় বিষয়টা। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড HCl এর ক্ষেত্রেও যদি করিস তাহলে 5.6 কিলোজুল হিট লাগছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ডিসোসিয়েট করতে, এর জন্য 5.6 লাগবে। তাহলে কত হয়ে যাবে, না 57.1 প্লাস 5.6, তাহলে 51.5 এটা হয়ে গেল। তো খুব সিম্পল ব্যাপার যে আমরা যদি উইক অ্যাসিড বা উইক বেস নিই তাদের জন্য কিছুটা করে এনার্জি ইউটিলাইজড হচ্ছে তাদেরকে ভাঙার জন্য, সেই জন্যে এখানে এরকমভাবে ভ্যালুটা চলে আসছে। তো এটা দরকারি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ, সেটা আমি তোকে বললাম। এনথালপি অফ সলিউশন একই টাইপের, যে তুমি সলিউশন করবে, 1 মোল সলিউট সেখানে নিয়েছো, নিয়ে তুমি একটা পুরোপুরি সাফিসিয়েন্ট লার্জ অ্যামাউন্ট অফ ভলিউম অফ সলভেন্টের মধ্যে সলিউশন বানাচ্ছ। হয়তো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো আর জল দিয়েছো, দিয়ে সলিউশন বানাচ্ছ, তার সাথে যতটা হিট লিবারেট করলো সেটাকে বলে ডেল্টা এইচ অফ সলিউশন। বিভিন্ন টাইপের রিয়াকশন, কখনো নিউট্রালাইজেশন, কখনো অ্যাটমাইজেশন, কখনো কম্বাসন, কখনো হিট অফ রিয়াকশন, যাই হোক না কেন তাতে নামটা শুধু আলাদা আলাদা, হিট অফ সলিউশন, হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ কম্বাসন, হিট অফ ফরমেশন, এরকম নামটা আলাদা আলাদা, কিন্তু আলটিমেটলি বিষয়টা কিন্তু এক। যেরকম ধর সোডিয়াম ক্লোরাইড জলে দিলে সেটা কি হয়ে যায় না একটু ঠান্ডা হয়ে যায়, কারণ 3.9 কিলোজুল এতটা হিট অ্যাবজর্ব হয়। এটা NaCl এর এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখালাম। NaCl এর গ্রাফটা আমি একটু বেশি ইউজ করি কারণ এনথালপির
ভ্যালুটা তো সার্টেন একটা ভ্যালু, সেটা বোঝানো যায় তাড়াতাড়ি। তো NaCl জলে দিলে এরকম করে। আবার ধর লিথিয়াম ক্লোরাইড ধর জলে দিয়েছিস, লিথিয়াম ক্লোরাইড কিন্তু হিট লিবারেট করে, লিথিয়াম ক্লোরাইড লিবারেট করে এতটা, এগুলোকে বলে এনথালপি অফ সলিউশন। এটা তো ভ্যারি করবে বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে, বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে এগুলো ভ্যারি করবে। আমরা এস ব্লক এলিমেন্টস পড়িয়েছিলাম, সেখানে পোলার ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টার কি বেশি সলেবল হয়, হ্যাঁ এসব পড়েছিলিস, জানি না মনে আছে কিনা, ভুলে গেছিস নাকি আবারও কোশ্চেন আনসার করাতে হবে। দেখবি এস ব্লক, তার মধ্যে অ্যালকালি মেটালস, সেই পার্টটা আমি পড়িয়েছিলাম, দেখবি বেশ কয়েকদিন ধরে আমি ইনঅর্গানিকের একটাই চ্যাপ্টার পড়িয়েছি, সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টসের মধ্যে অ্যালকালি মেটাল, ওটা পড়িয়েছি। সেখানে কিন্তু লিথিয়াম ক্লোরাইডের সলিবিলিটি নিয়েও ছিল, লিথিয়াম কম্পাউন্ডগুলোর অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো এইখান পর্যন্ত আমরা আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা, সেটা হয়ে গেল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর পরে আজকে আমরা স্টার্ট করে দিলাম কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আর একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের সিলেবাসে একটু এটা হাইফাই, সেই জন্য সিলেবাসের মধ্যে কিন্তু এটা একটু কাটছাঁট করা রয়েছে। কিন্তু আমি তোকে সোজা করে বলবো, যতটা যা যা সিলেবাসে আছে সবই বলবো, একটু বেশিই বলবো। তো সেটা নিয়ে চল শুরু করা যাক সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো প্রথম যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে ফ্লট, তার তো নিশ্চয়ই কিছু লিমিটেশনস আছে। তার তো দেখ, ফার্স্ট ল এর পরে সেকেন্ড ল কেন আসে? ফার্স্ট ল এর পরে সেকেন্ড ল আসে ফার্স্ট ল এর দিয়ে সবকিছু এক্সপ্লেন না করা গেলে। তো তাই সেকেন্ড ল পড়তে গেলে প্রথমেই কিন্তু যেটা পড়তে হবে, ফার্স্ট ল এর লিমিটেশনস গুলো কি কি, কি ফার্স্ট ল বলতে পারে না যা সেকেন্ড ল বলবে। তো সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করছি যে ফার্স্ট ল ডাজ নট এক্সপ্লেন, ফার্স্ট ল এক্সপ্লেন করতে পারে না কি না, ডাইরেকশন অফ এনার্জি ফ্লো। খুব ইন্টারেস্টিং ব্যাপার, ডাইরেকশন অফ এনার্জি ফ্লো মানে সেটা কম এনার্জি থেকে বেশি এনার্জির দিকে যাবে না বেশি এনার্জি থেকে কম এনার্জির দিকে যাবে, এটা কিছুই বলতে পারে না। এনার্জি এক্সচেঞ্জ হবে সেটা বলতে পারে, কিন্তু কোন দিক থেকে কোন দিকে যাবে, দ্যাট ইজ ডাইরেকশন অফ এনার্জি ফ্লো, এটা বলতে পারে না। এটা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কখনোই বলতে পারে না। দু নম্বরে কি, কিছু রিয়াকশন আছে, ওয়াই কেমিক্যাল রিয়াকশন ডাজ নট প্রসিড টু কমপ্লিশন, সে শেষ হয় না কেন? রিয়াকশন শেষই হতে চায় না। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারও পড়িয়েছি, সেখানেও আমরা বলেছিলাম যে রিয়াকশন শেষ হয় না, উল্টো দিকে রিয়াকশনটা চলতে থাকে। কিন্তু থার্মোডাইনামিক্স দিয়ে সেটাকে কি করে এক্সপ্লেন করা যাবে? ফার্স্ট ল বলতে পারে না। কেন সমস্ত ন্যাচারাল প্রসেস ইরিভার্সিবল? পৃথিবীতে যা প্রসেস চলে, ন্যাচারালি যত প্রসেস চলে সবই কিন্তু ইরিভার্সিবল, কোনোটাই কিন্তু রিভার্সিবল নয়। তা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতে পারে? সরি, বলতে পারে না। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেটাও বলতে পারে না। আর স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস প্রসেস, এটাও কিন্তু বলতে পারে না যে একটা রিয়াকশন সেটা স্পন্টেনিয়াসলি হবে নাকি নন স্পন্টেনিয়াসলি হবে। দেখ, এই কথার মানে আমি তোকে বোঝাবো, খুব সুন্দরভাবে বোঝাবো আমি তোকে। স্পন্টেনিয়াস কথাটার মানে কি, নন স্পন্টেনিয়াস কথাটার মানে, ভাই তোরা কি বুঝিস যে স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস রিয়াকশন মানেটা কি? এটা কি জানিস? কেউ কি জানিস যে স্পন্টেনিয়াস রিয়াকশন আর নন স্পন্টেনিয়াস রিয়াকশন এই কথাটার মানে কি? কোনো আইডিয়া আছে? স্পন্টেনিয়াস মানে যেটা নিজে থেকেই হয়, মানে ক্যাটালিস্ট হিট এইসব কিছু দিতে হয় না, নিজে থেকেই হয়। নিজের থেকেই হবে মানে কিছু দিতে হবে না, মানে এমনি আর কি, সোডিয়াম যেরকম জলে ফেলে দিলাম সেটাই স্পন্টেনিয়াস রিয়াকশন করে গেল। কিন্তু কার্বনের সাথে অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড হলো, এটা স্পন্টেনিয়াস নয়, তাই বলছিস?
কারণ কার্বন আর অক্সিজেন রেখে দিলে তো কার্বন ডাইঅক্সাইড হয় না, তার মানে তাই বোঝাচ্ছে, তাই তো। আর নন হ্যাঁ স্পন্টেনিয়াস মানে সেটা দিতে হবে, তাই তো, হ্যাঁ এনার্জি দিতে হবে বাইরে থেকে, তবে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা বলেছিস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি বলছি তোকে, এবার তুই আমার কথাগুলো ভালো করে শোন। স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস প্রসেস, এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের যে সেকেন্ড ল, যেটা তার খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা ভালো করে তোকে বুঝতে হবে। স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস, প্রথম যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস যাই হোক না কেন, দুটোই হবে। এরকম নয় যে নন স্পন্টেনিয়াসটা হবে না, স্পন্টেনিয়াসলি হওয়া আর নন স্পন্টেনিয়াসলি হওয়া কিন্তু দুটোই হবে। যে কথাটা আমি তোকে বলতে চাইছি, প্রথম যে কথাটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে কি না, দেখ ভালো করে বোঝ, স্পন্টেনিয়াস কথাটার মানে হচ্ছে এ প্রসেস হুইচ হ্যাজ ন্যাচারাল আর্জ টু অকার আইদার অন ইটস ওন or after proper initiation under a given set of condition. স্পন্টেনিয়াস কথাটার মানে হচ্ছে যে যেটা ন্যাচারালি হওয়ার টেন্ডেন্সি আছে নিজের থেকেই, অথবা কোনো প্রপার ইনিশিয়েশন দিলে হবে, কিন্তু থ্রু আউট দ্য প্রসেস সেটা দরকার নেই, ওই এনার্জিটা দেওয়ার দরকার নেই, কিন্তু ইনিশিয়ালি দিতেও হতে পারে। সেই জন্যে যে এক্সাম্পলটা, যে আমাকে ডেফিনেশনটা বলেছিস, তাতে ছোট্ট একটা ভুল আছে। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস মানে এই নয় যে শুধুমাত্র নিজের থেকেই হবে। নিজের থেকে হওয়াটা কিন্তু স্পন্টেনিয়াসের মধ্যে পড়লেও, স্পন্টেনিয়াস মানে আইদার অন ইটস ওন অর আফটার প্রপার ইনিশিয়েশন, তাকেই বলে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস প্রসেসটা কিন্তু আমরা যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের রিভার্স প্রসেসটা হয় নন স্পন্টেনিয়াস। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোকে একটা ছবি দেখাচ্ছি যে দুটো কন্টেনার আছে, এতে গ্যাস ফিল্ড আছে, গ্যাস ভর্তি আছে। এটা কিন্তু কি না, এটা ভ্যাকেন্ট। তুই যদি এইখানে যে স্টপ ককটা আছে, স্টপ ককটা যদি তুই ঘুরিয়ে দিস, তাহলে কি হবে না, স্টপ ককটা ঘুরিয়ে দিলে এই যে ভ্যাকেন্ট যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখান থেকে কিন্তু গ্যাস এদিকে চলে আসবে এবং দুটো কন্টেনারের মধ্যে ভরে যাবে, ওই গ্যাসটা ডিস্ট্রিবিউট করবে। কিন্তু তুই যদি এই রকম অবস্থায়, ডান দিকের অবস্থায় রয়েছে, এটা হচ্ছে এ অবস্থা, এটা বি অবস্থা, তো এ থেকে বি এর দিকে তুই যেতে পারবি স্পন্টেনিয়াসলি, কিন্তু এরকম আছে তুই তার থেকে কিন্তু এটা এক্সপেক্ট করতে পারিস না। কিন্তু করা কি যাবে না, তুমি পাম্প করে এইসব করে করে দিতে পারো, কিন্তু স্পন্টেনিয়াসলি সেটা হবে না, মানে নিজের থেকে হবে না, বা ইনিশিয়াল এনার্জি দিয়ে বাকি ছেড়ে দিলেও হবে না। প্রথম এনার্জি দিলাম, বাকি ছেড়ে দিলাম, তাতে যে হবে তাও না। তো স্পন্টেনিয়াস মানে কি, তুমি নিজের থেকেও হতে পারে, অথবা একটা এনার্জি, একটা কয়লা তুই নিলি, একটা কার্বন নিলি, তাতে প্রথমে আগুন ধরিয়ে দিলি, তো প্রথমে হিট করলি, তারপরে ওটা জ্বলতে শুরু করলো, কিন্তু এই যতক্ষণ ধরে জ্বলছে আর তোর কিছু করার দরকার নেই,
আর তোর কোনো এনার্জি দেওয়ার দরকার নেই, ওটা নিজের থেকে কয়লাটা যতক্ষণ পর্যন্ত না পুরো শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ক্যান্ডেল জ্বালাচ্ছিস, একটা মোমবাতি জ্বালাচ্ছিস। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, বার্নিং অফ ক্যান্ডেল। তুই ক্যান্ডেলটা নিয়ে রেখে দিলে ক্যান্ডেলের মধ্যে ওয়াক্স রয়েছে, ওটা অক্সিজেনের সাথে রিয়াকশন করবে না। এবারে তুই দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দিলি, জ্বলছে, জ্বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ওয়াক্সটা কমপ্লিটলি এক্সস্টেড হচ্ছে। তার মানে যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেলটা জ্বলছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আর কোনো এনার্জি সাপ্লাই করার ওখানে দরকার নেই। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, ফিল করার চেষ্টা কর। আজকে ধর রিজার্ভারে জল রয়েছে, রিজার্ভারে জল রয়েছে, তুই ট্যাঙ্কে তুলছিস জলটাকে, তো পাম্প চালিয়ে তুই তুলছিস, পাম্প চালাচ্ছিস, পাম্পে কি হচ্ছে না জলটা ওপরের ওভারের ট্যাঙ্কে, বাড়ির ছাদের ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে জলটা উঠছে। এই প্রসেসটা কি, তুই পাম্পের সুইচ অন করে আবার অফ করে দিলি, তো জল উঠবে? উঠবে না। যতক্ষণ পর্যন্ত তুই পাম্পটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্তই জলটা উঠতে থাকবে। মানে থ্রু আউট দ্য প্রসেস, যতক্ষণ প্রসেসটা চলছে ততক্ষণ পর্যন্ত তুমি কনস্ট্যান্ট, ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য এনার্জি। ব্যাপারটা বুঝছিস কি বুঝছিস না? আমি আজকে বলতে চাইছি যে যে প্রসেসে তুই এনার্জি সাপ্লাই করতেও পারিস বা নাও করতে পারিস, ইনিশিয়াল অ্যাপ্লিকেশন অফ এনার্জি দিলি, কিন্তু আর প্রসেসটার মধ্যে কোনো এনার্জি দরকার পড়বে না। দ্যাট ইজ নোন অ্যাজ স্পন্টেনিয়াস প্রসেস। আজকে তুই একটা কল থেকে একটা বালতিতে জল ভরবি, একটা কল খোলা বাথরুমে ঢুকেছিস, বালতি টাপটা ভরবি, তো বসালি, কলটা খুলে দিলি, ব্যাস সেই জলটা পড়ছে, যতক্ষণ জলটা পড়ছে তাতে কোনো আর এনার্জি দরকার পড়ছে না, কারণ জল উপর থেকে নিচের দিকেই পড়ে। কিন্তু লোয়ার রিজার্ভারের জল যদি ট্যাঙ্কে তুলতে হয় তাহলে কিন্তু পাম্প চালিয়ে তুলতে হবে। মাঝখানে যদি লোডশেডিং হয় তাহলে ওখানটাই পাম্পটা বন্ধ হবে এবং ওখানেই জলটা বন্ধ হয়ে যাবে। 10 মিনিট পাম্প চালিয়ে বন্ধ করে দিলে তারপরে আধ ঘন্টা ধরে জল ওঠে না, 10 মিনিট বাদে যখনই তুই বন্ধ করবি তখনই জলটা বন্ধ হয়ে যাবে। এটাই ঘটনা। দিস ইজ নন স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় সকলের কাছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। তার মানে ইনিশিয়েশন দরকার বা ইনিশিয়েশন নাও দরকার পড়তে পারে, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের রিভার্সটা হবে, উল্টো দিকের প্রসেসটা কিন্তু নন স্পন্টেনিয়াস। যদি ফরওয়ার্ড প্রসেসটা স্পন্টেনিয়াস হয় তাহলে তার উল্টো প্রসেসটা কিন্তু নন স্পন্টেনিয়াস হতে বাধ্য। তুই এই গ্যাসটাকে খুলে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে পাঠাতে পারিস, এটা যদি স্পন্টেনিয়াস হয় তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসাটা কিন্তু নন স্পন্টেনিয়াস হবে। এটা মাথায় রাখবি, এই কথাটা। আমি যেসব কথা তোকে বলি তুই মাথায় রাখবি, দেখবি কাজে লাগবে, ঠিকঠাক সময় মতো জায়গা মতো কাজে লাগবে। বইয়ের হাজার কথার মাঝখানে হারিয়ে যাবে, তুই রাখবি, দেখবি ঠিকঠাক কাজে লাগবে। আমি তোকে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তুই দেখ। যে একটা ইনক্লাইন জায়গা রয়েছে, একটা ঢালু জায়গা রয়েছে, এরকম ঢালু একটা জায়গা রয়েছে। তুই একটা বলকে তুই এখান থেকে ছেড়ে দিলি, তাহলে বলটা কি হবে? রোল ডাউন স্পন্টেনিয়াসলি। কিন্তু এই ঢালু জায়গার নিচ থেকে উপরের দিকে কি বলটা এমনিতে উঠে যাবে? উঠে যাবে না, উঠে যাবে না। তাই এটা নন স্পন্টেনিয়াস প্রসেস। সবসময় বলের ওপরে একটা উপরের দিকে ফোর্স কাজ করতে হবে, সবসময় বলের ওপরে একটা ফোর্স কাজ করতে হবে।
তবেই কিন্তু ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে। এইখান পর্যন্ত ফোর্স দিয়েছো, তারপরে আর কোনো ফোর্স নেই, ফোর্স জিরো হয়ে গেছে, তাহলে আবার এখান থেকে কিন্তু উল্টো দিকে চলে আসবে। তাই বল উপরের দিকে যাবে না, ওর উপরে কনস্ট্যান্ট এনার্জি, কারণ ওকে ওয়ার্ক করতে হবে, উপরের দিকে যেতে গেলে ওয়ার্ক করতে হবে। ওয়ার্ক মানেই হচ্ছে ইউটিলাইজেশন অফ এনার্জি, তাকে এনার্জি না দিলে হবেই না। সেই জন্যে এটা কিন্তু নন স্পন্টেনিয়াস প্রসেস। আমি তোকে যত রকম ভাবে বোঝানো যায় আমি তোকে বোঝাচ্ছি। চল আমরা রিয়াকশনের ক্ষেত্রে চলে আসি। স্পন্টেনিয়াস প্রসেস, ইনিশিয়েশন রিকোয়ার্ড হতে পারে বা নাও হতে পারে। হয়তো ইনিশিয়েশন রিকোয়ার্ড তবুও স্পন্টেনিয়াস। যেমন দেখ, হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করে কি জল তৈরি করে? নেভার। যদি তুমি না ইলেকট্রিক স্পার্ক করো, ওখানে ইলেকট্রিক স্পার্ক করতে হবে, করলেই কিন্তু জল তৈরি হতে থাকবে। একবার ইলেকট্রিক স্পার্ক করে দিলে জল কিন্তু তৈরি হতে থাকবে, তৈরি হতে থাকবে, ওই এনার্জিটা দিলেই। কার্বন আর অক্সিজেন রেখে দিলে কি কার্বন ডাই অক্সাইড হয়ে যায়? না, এখানে কিন্তু হিট করতে হয়, হিট করতে হয়, এনার্জি দিতে হয়, সাপ্লাই করতে হয়, তবেই কিন্তু কার্বন ডাই অক্সাইড হয়। কিংবা মিথেনের সাথে অক্সিজেনের রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড ওয়াটার এমনিতে হয়ে যাবে? গ্যাস এমনিতে বার্ন করে যাবে? না, তোমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। ইনিশিয়েশন ইজ ইম্পর্টেন্ট। এগুলো সবই ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, তাকে হিট করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। ইউ হ্যাভ টু সাপ্লাই সাম অ্যামাউন্ট অফ হিট, দিতে হবে হিট। তো ইনিশিয়েশন রিকোয়ার্ড, এই সমস্ত ক্ষেত্রে ইনিশিয়েশন দরকার, এগুলো স্পন্টেনিয়াস। আবার এমন ক্ষেত্র আছে বার্নিং অফ ওয়াশ, এটাও কিন্তু স্পন্টেনিয়াস এগুলো। আবার এমন ক্ষেত্র আছে কি ইনিশিয়েশন নট রিকোয়ার্ড। দেখ ভালো করে, নট রিকোয়ার্ড, ইনিশিয়েশন দরকার নেই, এমনিতেই হবে। যেমন দেখ, ওয়াটার সেটা লিকুইড আছে, তার থেকে গ্যাস হচ্ছে, কেউ করছে? করছে না। নর্মাল সেট অফ কন্ডিশন, যে নর্মাল কন্ডিশন যেটা, সেই কন্ডিশনেই হয়ে যাচ্ছে, যে টেম্পারেচার প্রেশার এইসব আছে তাতেই হয়ে যাচ্ছে। নর্মাল কন্ডিশনে হচ্ছে ওয়াটার লিকুইড থেকে ওয়াটার গ্যাস মানে ওয়াটার ভেপার হচ্ছে। কিংবা হাইড্রোজেন আয়োডিন এরা রিয়াকশন করে কিন্তু HI তৈরি করে, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই হয়। হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করে ভায়োলেট কালার মিক্সচার থেকে কালারলেস হয়ে যায়, তুই চোখের সামনে দেখতে পাবি হাইড্রোজেন আয়োডিন। আর আইস, ওয়াটার সলিড মানে আইস তুমি রেখেছো, তার থেকে ওয়াটার করতে হয় না। নর্মাল সেট অফ কন্ডিশনে, গিভেন সেট অফ কন্ডিশনে কিন্তু ওয়াটার সলিড থেকে মানে আইস থেকে সেটা লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়, এমনিতেই হয়ে যায়, রেখে দিলে এমনিতেই হয়ে যায়। তাহলে এগুলোতে দেখি কোনো ইনিশিয়েশনের দরকার পড়ছে? সোডিয়াম জলের মধ্যে দিলে কন্ট্যাক্টে আসার সাথে সাথেই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন লিবারেট করে, কোনো রকমের কোনো এনার্জি দরকার লাগছে? জাস্ট আমি জলের মধ্যে ফেলে দিলাম। কিংবা কপার সালফেটের মধ্যে জিঙ্ক দিলে কি হবে? কপার জিঙ্ক সালফেট আর কপার তৈরি হবে, কপার নিচে পড়ে যাবে, কপার নিচে তৈরি হয়ে নিচে সেপারেশন হয়ে যাবে। তো এসবগুলো কিন্তু ইনিশিয়েশন দরকার নেই। তাহলে স্পন্টেনিয়াস প্রসেস, এই দুটো রোয়ের যত রিয়াকশন আছে সবাইকেই স্পন্টেনিয়াসই বলে। স্পন্টেনিয়াস, এদের প্রত্যেককেই আমি বলবো এগুলো সবই কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস। আইদার ইনিশিয়েশন দরকার পড়ুক বা ইনিশিয়েশন না দরকার পড়ুক, কিন্তু নন স্পন্টেনিয়াস মানে ইনিশিয়েশন তো দরকার পড়বেই অবশ্যই, এবং যতক্ষণ পর্যন্ত প্রসেসটা চলতে থাকবে কন্টিনিউয়াস তোমাকে সাপ্লাই অফ এনার্জি দিয়ে যেতে হবে। এটা যদি করো তাহলে তবেই তাকে বলা হবে নন স্পন্টেনিয়াস প্রসেস। এসব সম্পর্কে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কোনো রকম কোনো আলোচনা করেনি, কোনো রকম কোনো আইডিয়াও দেয়নি। এটাই আমাদের কাছে আলোচনার
মূল আজকে বিষয়বস্তু যে স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস প্রসেস। দেখ, নন স্পন্টেনিয়াস প্রসেসে চলে এলাম, তাহলে সেটা কিরকম না, প্রসেস which has no natural tendency, the process which has no natural tendency to occur under a given set of condition. The given set of condition, তুমি একটা কন্ডিশন রেখেছো, যে কন্ডিশন নর্মালি আছে, তুমি নন স্পন্টেনিয়াস কেও করতে পারো, নন স্পন্টেনিয়াস কে করতে পারো, অসুবিধার কি আছে? কিন্তু গিভেন সেট অফ কন্ডিশনে হবে না, তোমাকে কন্ডিশন জেনারেট করতে হবে। তুমি এটাকে ওই টেম্পারেচারে হিট করলে, ওই টেম্পারেচারে নিয়ে গেলে, ওইটা করলে, থ্রু আউট দ্য প্রসেস ওইটা করলে তবেই সেটা এক্সিকিউট করবে। তাহলে নো ন্যাচারাল টেন্ডেন্সি, জল যেরকম উপর থেকে গড়িয়ে চলে আসছে, একটা বল উপর থেকে গড়িয়ে চলে আসছে, নন স্পন্টেনিয়াস মানে বুঝতে পারছিস নিচ থেকে উপরের দিকে, মানে ন্যাচারাল টেন্ডেন্সি হওয়ার নয়, ন্যাচারাল টেন্ডেন্সি যেটাকে বলে। এই যে তুই যে কাজটা করছিস, তুই বাড়িতে বসে বসে, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে বলে বাড়িতে বসে বসে করছিস, নাহলে তো আমার বাড়িতে এসে তোকে শুনতে হতো আমার কথা। তো তুই যে কাজটা করছিস, এই কাজটা, এটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, কারণ তোর তো শুনতে ভালো লাগছে না ডেফিনেটলি, এটা তুই না বললেও আমি বুঝি যে কার খেয়ে দিয়ে কাজ নেই, বসে বসে অনলাইনে এইসব নন স্পন্টেনিয়াস এইসব আমার বুক নিয়ে এরকম 1.5 ঘন্টা ধরে শুনতে থাকবে। তোর মনে হচ্ছে যে স্যার কখন ছেড়ে দেবে, বাড়িতে কি রান্না হয়েছে খাবো, রাত্রিবেলা ভালো গন্ধ পাচ্ছিলাম, বা এরকম ধরনের দৌড়, টিভি দেখবো একটু, এই দেখবো একটু, এ তো উল্টো পাল্টা সবসময় বকতেই থাকে, নানান রকমের সমস্ত কথাবার্তা বলতে থাকিস, কোনো গল্প করে না, কিছু করে না, হ্যাঁ, কিরকম যেন একটা স্যারটা, হ্যাঁ, এইসব ফালতু টাইপের এরকম কত কিছু মনে মনে বলতে থাকিস, সেটা মুখে আসে না, মনে মনে বলতে থাকিস। সব সময়তেই তোর একটা টেন্ডেন্সি যে ভালো, মানে ন্যাচারাল টেন্ডেন্সি এরকম নয়, হ্যাঁ, না আমার স্যারের কাছে পড়তে হবে, কেমিস্ট্রি নিয়ে জীবনে কিছু করতে হবে, এটা একটা বিশাল ব্যাপার, আমার কেমিস্ট্রি ছাড়া আমার ভালো লাগে না, আমি কেমিস্ট্রি খাই, কেমিস্ট্রি ঘুমোই, কেমিস্ট্রি মাথায় দিয়ে শুই, এরকম টাইপের ব্যাপারটা নয়। কিন্তু কিছু কিছু আছে ন্যাচারাল স্পন্টেনিয়াস প্রসেস। রাত্রিবেলা একটা টাইম এলো, দেখবি তোকে চেষ্টা করতে হবে না, এমনিতেই দেখবি তুই ঘুমিয়ে পড়ছিস, এমনিতেই দেখবি চোখ বন্ধ হয়ে আসছে, ঘুমিয়ে পড়ছিস। কিন্তু তুই যদি পড়তে চাস, তোকে চেষ্টা করতে হবে, না আমাকে পড়তে হবে, না আমাকে পড়াশোনা করা উচিত বলে তোকে চেষ্টা করতে হবে, তবে তুই পড়তে পারবি। কিন্তু না আমাকে ঘুমোতেই হবে, আমি ঘুমোতে কেন পাচ্ছি না, আমাকে আজকে ঘুমোতেই হবে, 10 ঘন্টা আজকে ঘুমোতেই হবে, হ্যাঁ, ঘুম থেকে উঠে বললি 7 ঘন্টা, উফ আর 3 ঘন্টা কেন যে কমপ্লিট হচ্ছে না। ঘুম তুই যত ঘন্টা দিবি তত ঘন্টাই দেখবি তোর শরীর ঘুমোতে চাইবে। ঘুম থেকে উঠে আবার শুবি, দেখবি আবার ঘুম পাবে, আবার শুবি আবার ঘুম পাবে, যত ঘুমোবি মনে করলেই ঘুমিয়ে পড়তে পারিস। কে যেন হোয়াটসঅ্যাপের ট্যাগ লাইনে লিখেছে যে আমার শুধু ঘুম পায় না, কি এরকম একটা লিখেছে, তোদের মধ্যেই কেউ একটা এরকম একটা লিখে রেখে দিয়েছে যে আমার খালি ঘুম পায়। এটা কে লিখেছিস তোদের মধ্যে? এটা কেউ একটা লিখে রেখেছিস, হোয়াটসঅ্যাপের মধ্যে লিখেছিস, যাকে আমি খুঁজে বের করে দিতে পারি। তো যাকে আমরা একটা এক্সাম্পল দিলাম, সে লিখতে পারিস, অসুবিধার কিছু নেই। যেটা আমি বলতে চাইছিলাম যে তার মানে কোনটা কোনটা নন স্পন্টেনিয়াস, ন্যাচারাল টেন্ডেন্সি নয়, তুমি করতে পারো জোর জবরদস্তি, কিন্তু ন্যাচারালি নয়। সেটা হচ্ছে, দেখ আমি তোকে এক্সাম্পল দেবো, একদম বড়িয়া এক্সাম্পল দেবো, একদম তোর মনে থাকবে এরকম। হিট, কোল্ড বডি থেকে হট বডি, সবাই তো জানে হট বডি থেকে কোল্ড বডি। তুই একটা দুটো একটা সিস্টেম নিয়েছিস, এখানে একটা এটার কন্ট্যাক্টে এটা আছে, তো এটা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 50 থেকে 20-তে কিন্তু হিট যাবে স্পন্টেনিয়াস, কিন্তু এই 20 থেকে 50-তে কিন্তু হিট আসবে না। যদি কেউ কোনো প্রসেসে কোনো মেশিনের থ্রু দিয়ে এখান থেকে এখানে চালাতে পারে, নন স্পন্টেনিয়াস, সিম্পল ব্যাপার।
ডিসলিউশন অফ গোল্ড অর সিলভার ইন ওয়াটার, গোল্ড সিলভার নিয়ে জলে ডিজলভ করছো, গোল্ড সিলভার নিয়ে জলে নাড়ানাড়ি করছো, হবে? হবে না। 12 একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আছে ব্রিডিক্স আর্ক মেথড বলে একটা মেথড আছে, যে মেথড দিয়ে এটা করা যায়, গোল্ড সিলভারকে জলে ডিজলভ করা যায়। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু সেটা ততদিন আমি বেঁচে থাকলে পড়াবো, আর তুই পড়তে এলে আমি পড়াবো। তো গোল্ড সিলভার কিভাবে জলে ডিজলভ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ব্রিডিক্স প্রসেস, ওটা ওখানে পড়ানো হয় 12-এ। ফ্লো অফ ওয়াটার ফ্রম গ্রাউন্ড টু ওভারহেড ট্যাঙ্ক, গ্রাউন্ড থেকে ওভারহেড ট্যাঙ্কে জল নিয়ে যাওয়া, নন স্পন্টেনিয়াস, ন্যাচারাল টেন্ডেন্সি নেই এগুলো হওয়ার মধ্যে, ন্যাচারাল। হাইড্রোলিসিস অফ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড জলের সাথে রিয়াকশন, সোডিয়াম ক্লোরাইড থোড়ি জলের সাথে রিয়াকশন করবে, নর্মাল কোনো টেন্ডেন্সি নেই। ডিকম্পোজিশন অফ ওয়াটার ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, ওয়াটারকে হাইড্রোজেন অক্সিজেনে কনভার্ট করা, মানে ইলেকট্রোলিসিস, এটা নন স্পন্টেনিয়াস প্রসেস। হাইড্রোজেন অক্সিজেন জুড়ে ওয়াটার তৈরি করা, এটা কিন্তু স্পন্টেনিয়াস। প্রত্যেকটা স্পন্টেনিয়াস প্রসেসের রিভার্স প্রসেসটা হচ্ছে নন স্পন্টেনিয়াস, এটা আমি তোকে আগেও বলেছি। তবে অনেক এক্সাম্পল দিয়ে তোকে বোঝাবার চেষ্টা করছি যে স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস প্রসেসের মানেটা কি। আমাকে কেউ একজন দেবাদিতা বোধ কেউ একজন বললো যে স্পন্টেনিয়াস কথাটার মানে কি। তো স্পন্টেনিয়াস বলতে সবাই নর্মালি ওটাই বোঝে যে যেটা নিজের থেকেই হয়, যেটা হতে পছন্দ করে, তার সাথে সাথে নিজের থেকে না হলেও এনার্জি দিলেও হবে, এরকম টাইপের ব্যাপার স্যাপার এর সাথে কোরিলেটেড ব্যাপারটা। নন স্পন্টেনিয়াস প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেস আমি তোকে বললাম, ডিফিউশন অফ গ্যাস ফ্রম লো প্রেশার টু হাই প্রেশার। হাই প্রেশার থেকে লো প্রেশারে গ্যাস যায়, কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারে আসবে, কিন্তু লো প্রেশার থেকে হাই প্রেশারে না, সরি, এরকম হবে না। তো আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম এবং তোকে বলতে চাইলাম যে নন স্পন্টেনিয়াস এবং স্পন্টেনিয়াস কতটার মানে কি। এবারে দেখ যে একটা জিনিস তোকে বুঝতে হবে, সেই ব্যাপারটা কি আমি তোকে বলছি। তুই আমার কথাটা শোন ভালো করে। এখানে আমি লিখেছি যে ড্রাইভিং ফোর্স ফর স্পন্টেনিয়াস প্রসেস। দেখ, কোনো যখন কিছু ঘটছে তার জন্য কিছু একটা ড্রাইভিং ফোর্স থাকা দরকার, মানে সেটাকে নিয়ে যাবে ওই দিকে। ড্রাইভিং ফোর্স ছাড়া কিন্তু কোনো কিছু ঘটে না, পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। কিভাবে আমি তোকে বোঝাবো, ধর আমরা যে তুই পড়াশোনা করছিস, তো যদি বলতো যে পড়াশোনা করছো করো, কিন্তু কোনো পরীক্ষা তোমাদের হবে না, নাম্বার ফাম্বার কিছু দেওয়া হবে না, পরীক্ষার কোনো ব্যাপার নেই, নাম্বার ফাম্বার কিছু দেওয়া হবে না, এমনি পড়ো, জানার জন্য পড়ো, তো কেউ পড়বে না। বা যদি তোকে বলে যে তুমি পড়ো, পরীক্ষা নেওয়া হবে না, যা করোনা হচ্ছে পরীক্ষা নেওয়া হবে না, তবে তুই নিজের থেকে পড়ো, পুরো সিলেবাস শেষ করো, মার্কশিটটা তুমি তখন মার্কশিটের সময় তুমি বলবে যে তুমি কত পেতে পারো, সে অনুযায়ী তোমাকে একটা মার্কশিট দেওয়া হবে। কেউ পড়বে? সে বলবে যে আমি 99% পেতে পারি, আমি 100% পেতে পারি, কেউ পড়বে না। তুই দেখবি তখন ওই পড়ার আর্জটা থাকবে না, তখন এটা অন্যরকম ভাবে পড়া হবে, যে পড়াটা কিন্তু তোর সেই অর্থে তুই কাজে লাগাতে পারবি না। যেমন ধর আমি তোকে বলছি যে ধর এরকম হলো যে তোকে একটা নিউজ পেপার দিল, বললো তোকে পড়তে, বা সকালবেলা তুই খবরের কাগজটা নিয়ে নিউজ পেপার নিয়ে পড়ছিস, সেটা অনেকেরই অভ্যাস থাকে, আমারও অভ্যাস রয়েছে। কিন্তু এই পড়তে কিন্তু আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু বাবা যদি বলে যে নিউজ পেপার পড়ো, রাত্রিবেলা এসে আমি অফিস থেকে এসে তোমাকে কিন্তু ওর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব, ওই নিউজ পেপারে কি পড়েছো তার থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, তখন দেখবি তোর আর পড়ার ইচ্ছাটাই চলে যাবে, কারণ তখন তোকে পড়তে হবে প্লাস মনে রাখতে হবে। গল্পের বই দিল, কি পড়ছিস, আমরা কি পড়তাম গল্পের বই, লাইব্রেরি থেকে তুলতাম, পড়তাম, মানে শেষ করে ফেলতাম আর কি, আবার একটা নতুন গল্পের বই পাবো।
কিন্তু ওই গল্পের বই, ওই গল্পটাই যদি আমাদের সিলেবাসে থাকে, ইংলিশের সিলেবাসে রয়েছে, প্রোজের সিলেবাসে রয়েছে, তখন আর দেখবি পড়তে ভাল লাগবে না, কারণ তখন পড়ার মজাটাই থাকবে না। তো পড়ার মজা একটা অন্য ব্যাপার, পরীক্ষা থাকলে কিন্তু সে মজা। কিন্তু আর্জ, ড্রাইভিং ফোর্স, সেটার জন্য কিন্তু আমাদেরকে কিছু কিছু নন স্পন্টেনিয়াস প্রসেসও কিন্তু স্পন্টেনিয়াসলি রান করাতে হয়, বা স্পন্টেনিয়াস প্রসেস হলেও সেটাকে আর্জ একটা থাকবেই। বাড়িতে বাবা মা সবসময় কানের কাছে গাজর গাজর করছে, এই পড়ছিস না, পড়ছিস না, পড়াশোনা হচ্ছে না, করতেই থাকে করতেই থাকে। ঠিক আছে, একটু পড়ি। তো ড্রাইভিং ফোর্স এখানে কি, খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দুটো হচ্ছে ড্রাইভিং ফোর্স। কি? একটা হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাকোয়ার মিনিমাম এনার্জি। দেখ, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, যত্ন করে পড়তে হবে। ড্রাইভিং ফোর্স কোন একটা প্রসেস হওয়ার জন্য টেন্ডেন্সি টু অ্যাকোয়ার মিনিমাম এনার্জি। মিনিমাম এনার্জি মানে কি? মিনিমাম এনার্জি মানে হচ্ছে লো এনথালপি, আর টেন্ডেন্সি টু অ্যাকোয়ার ম্যাক্সিমাম র্যান্ডমনেস। এই জিনিসটা তুই নতুন পড়ছিস, তোকে এটাই শিখতে হবে। পরের দিনকার এটা পড়লেই হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের চ্যাপ্টার। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যাকে জিজ্ঞাসা করবি যে থার্মোডাইনামিক্সে কোন জিনিসটাতে সব থেকে চাপ খেয়েছে, সেটা হচ্ছে এই এনট্রপি। এমন একটা কনসেপশন যে সবাইকে পরিষ্কার মনের মতো করে বোঝানো যায় না, কিন্তু আসলে এটা আছে। তো প্রথম কথা যেটা আমি তোকে বলবো, যে কোনো একটা রিয়াকশন ধর হবে, তুই এ আর বি তুই মিশিয়েছিস, মেশালেই কি সি আর ডি হবে? না, হবে না। কোনো কিছু মেশালেই কি কিছু তৈরি হয়? কিছু কি তার জন্য থিওরি আছে যে এই জন্যে হবে বা এই জন্যে হবে না? এটা তো আমাদের জানা দরকার। তো এই একটা রিয়াকশন হবে কি হবে না, তার জন্য ড্রাইভিং ফোর্স কি না, যদি এমন হয় যে এ আর বি এর যা এনার্জি, তার চেয়ে সি আর ডি এর এনার্জিটা কি না, এই এনার্জিটা বেশি, এই এনার্জিটা কম, ই টুর চাইতে ই1 বেশি। আজকে হাইড্রোজেন আর হাইড্রোজেন জুড়ে হাইড্রোজেন মলিকিউল তৈরি করছে। যদি এরকম হয় হাইড্রোজেনের এনার্জি হাইড্রোজেন মলিকিউলের চাইতে বেশি, তাহলে রিয়াকশনটা এরকম ডান দিকে যাবে, সবসময় তো স্টেবিলিটির দিকেই যাবে। তো স্টেবিলিটির দিকে যাওয়া মানে কি? এনার্জি কম, অ্যাটমস মলিকিউলস তারা তাদের এনার্জিটা কমাতে চায়, ডিক্রিজ করাতে চায়। তো এনথালপি বা এনার্জিটা কমাতে চাইবে। কমানো মানে কি? কমানো মানে হচ্ছে এক্সোথার্মিক। এনথালপি মানে হচ্ছে এই দেখ, এনার্জি এরকম ভাবে যদি রিয়াক্ট্যান্ট এরকম, প্রোডাক্ট এরকম হয়, তাহলে এতটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয়। তাহলে রিয়াকশানে সবসময় কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি? রিয়াকশানে সবসময় কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি না, সেই দিকে যাওয়ার টেন্ডেন্সি যেদিকে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি বা এক্সোথার্মিক প্রসেস। ড্রাইভিং ফোর্সের মধ্যে আমি একটা ড্রাইভিং ফোর্সের কথা বলছি, দু নম্বরটা নেক্সটটা বলছি না, আমি প্রথমটাই বলছি। তোকে যদি বলে যে একটা রিয়াকশন কেন হবে বলো, তুই কি বলবি? তুই বলবি যে এ আর বি মেশালেই কি সি আর ডি হবে? তোকে যদি জিজ্ঞাসা করে এ আর বি মেশালে কি সি আর ডি হবে,
বলো। তখন একটাই বক্তব্য থাকবে যে মিনিমাম এনার্জি অ্যাকোয়ার করবে, মানে হচ্ছে প্রোডাক্টের এনার্জি কম হবে, রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি হবে। তাহলে এনার্জি বেরিয়ে আসবে, মানে কি? মানে হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন সেগুলোই স্পন্টেনিয়াস হবে। কথাটা আমার বোঝার চেষ্টা কর, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুই আমার কথাটা ভালো করে শোন, না হলে তুই বুঝতে পারবি না জিনিসটা, তুই বুঝতে পারবি না। দেখ যে আমি তোকে ধর দেখাচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। ধরা যাক তুই নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করছিস, এর ডেল্টা এইচ ভ্যালুটা কি? নেগেটিভ। আর তুই অ্যামোনিয়াম ক্লোরাইড জলের মধ্যে দিয়ে সলিউশন তৈরি করছিস, এর ডেল্টা এইচটা কি? পজিটিভ। তো থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? রিয়াকশন উইল গো টুয়ার্ডস লেস এনার্জি, দ্যাট ইজ less enthalpy, that is delta H negative, that is exothermic. ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? রিয়াকশন সেই দিকেই যাবে যেদিকে গেলে এনার্জিটা কমে যাচ্ছে, মানে এক্সোথার্মিক রিয়াকশন হলে তবে ভালো হবে, সেই দিকেই রিয়াকশনটা যাবে। কিন্তু ভালো করে তুই যদি খেয়াল করে দেখিস, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে যে অ্যামোনিয়া হচ্ছে, এই রিয়াকশনটা এক্সোথার্মিক হওয়া সত্ত্বেও এই রিয়াকশনটা কিন্তু হতে চায় না। তার কন্ডিশন দেখলেই বোঝা যায়, 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, প্রেশার লাগে 200 অ্যাটমসফিয়ার, আয়রন ক্যাটালিস্ট লাগে, মলিবডিনাম প্রোমোটার লাগে। এই সব দিয়ে এত কিছু কন্ডিশন দিয়ে তবে রিয়াকশন করতে হয়। তো স্পন্টেনিয়াস রিয়াকশন যদি এমন রিয়াকশন হয় যেগুলো এক্সোথার্মিক, সহজেই হবে, স্পন্টেনিয়াসলি হবে, অল্প এনার্জি দিলেই হয়ে যাবে, তাহলে হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি কেন হতে চায় না? এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দিলে এটা যথেষ্ট সঙ্গে সঙ্গে সলেবল হয়ে যায়, মানে প্রসেসটা স্পন্টেনিয়াস, কিন্তু এখানে ডেল্টা এইচ এর ভ্যালু কি? পজিটিভ। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী ডেল্টা এইচ নেগেটিভ হলে ভালো হবে, ডেল্টা এইচ পজিটিভ হলে ভালো হবে না, স্পন্টেনিয়াসলি হবে না। কিন্তু আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারছি যে তা তো হয়নি, বরঞ্চ উল্টোটা হয়ে গেছে, যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অনুযায়ী কম এনার্জির দিকে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো এক্সোথার্মিক হতে চাইছে না, আর যেগুলো এন্ডোথার্মিক সেগুলো হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে শুধু এনথালপি একমাত্র ফ্যাক্টর নয়, রিয়াকশনকে এক্সপ্লেন করার জন্য এনথালপি একমাত্র ফ্যাক্টর নয়, রিয়াকশন হবে কি হবে না তার জন্য কিন্তু এনথালপি একমাত্র ফ্যাক্টর নয়। রিয়াকশনের ক্ষেত্রে আরো একটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ, তাকে কি বলে? তাকে বলে এনট্রপি। এনট্রপি হচ্ছে কি? মেজার অফ র্যান্ডমনেস। র্যান্ডমনেস মানে কি? র্যান্ডমনেস মানে কত কেওটিক মোশন, যে কত এলোমেলো অবস্থা, তাকে বলে র্যান্ডমনেস।
তো আমাদের যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেটা কিন্তু এই এন্ট্রপি বা র্যান্ডমনেসের উপরেই বেসিক্যালি ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা পরের দিনকার ঠিক এই স্লাইডটা থেকে আবার শুরু করব যে টেন্ডেন্সি অফ র্যান্ডমনেস, কিভাবে র্যান্ডমনেস হয়, এবং পরের দিনকার আমাদের এই সিলেবাসটার মধ্যে ধারণা এসে সেকেন্ড ল আমাদের শেষ হয়ে যাবে। থার্ড ল আমি তোকে বলে দেবো, এই প্রসঙ্গে যে থার্ড ল আছে সেটাও আমি তোকে বলবো। 0th ল আছে, ছোটোখাটো ব্যাপার, সেগুলো একটু একটু করে আমি বলে দেবো। সিলেবাসে এক্স্যাক্টলি না থাকলেও সামান্য সামান্য জেনে রাখতে হয়, তো একটু একটু করে আমি সেগুলো ইনফরমেশন দেবো। আজকে অনেকে নেটওয়ার্কের ডিস্টারবেন্স আছে, অনেকে বেরিয়ে যাচ্ছে আবার ঢুকছে আসছে, এইসব হচ্ছে। তো এনিওয়ে আমি ভিডিওটা